নমস্কার। আজ এই ভিডিও সিরিজে আমরা দেখব নিউটনীয় মহাকর্ষ ও গ্রহ উপগ্রহ গতির চ্যাপ্টারে কয়েকটি প্রশ্নের আলোচনা। এই প্রশ্নগুলো অর্থাৎ অর্ধেকটা হবে থিওরিটিক্যাল কনসেপ্ট থেকে এবং অর্ধেকটা হবে নিউমেরিক্যাল অর্থাৎ কিছুটা অঙ্কভিত্তিক যুক্তি সাপেক্ষ কোশ্চেনের অ্যান্সার হবে। এগুলো না পুরোপুরি থিওরি না পুরোপুরি অঙ্ক, কিন্তু এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য বা ধারণা পরিষ্কার করার জন্য। তো এটা উচ্চ মাধ্যমিক এইচএস ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা বিভাগে ক্লাস 11-এ এটার পরীক্ষার্থীদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আগের ভিডিওতে আমরা 10টি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে হবে পরবর্তী 11 দাগ থেকে বা 11 নম্বর কোশ্চেন থেকে আমরা কয়েকটি কোশ্চেনের আলোচনা করব, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট বা ভেরি ইম্পর্ট্যান্ট। তো শুরু করা যাক। তো আমাদের এখন কোশ্চেন হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ G1 এবং একই গভীরতায় অভিকর্ষজ ত্বরণ G2 হলে দেখাও যে G2/G1 = 1 + h/r। এখানে বলেছে যে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল R ইজ ভেরি গ্রেটার দ্যান h, মানে অনেক বড় এইচের থেকে। তো আমরা এখানে এইচটাকে সেক্ষেত্রে নেগলেক্ট করতে পারি হায়ার অর্ডার টার্মসের ক্ষেত্রে। তো আমরা জানি কি না, এখানে বলছে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ G1, তাহলে উচ্চতার সাথে যেভাবে পরিবর্তন হয় আমরা জানি G1 = 1 - 2h/r তার হোল ইন্টু G। আবার একইভাবে গভীরতার সাথে কীভাবে পরিবর্তন হয় সেটা হচ্ছে যে G2 = 1 - h/r তার হোল ইন্টু G। তাহলে আমি যদি এখন দুটোকে ভাগ করি তাহলে কত হবে? অতএব G2/G1 = 1 - h/r হোল ইন্টু G বাই 1 - 2h/r তার হোল ইন্টু G = G আর G কেটে গেল, তাহলে 1 - h/r ইন্টু এই টার্মটা উপরে উঠবে ব্র্যাকেটটা, তাহলে 1 - 2h/r তার হোল টু দি পাওয়ার -1। তো 1 - h/r ইন্টু এইটা টু দি পাওয়ার -1, এটাকে আমরা একটা সিরিজে ভাঙতে পারি, অসীম সিরিজে ভাঙতে পারি। তো সেক্ষেত্রে যেটা হবে, এটা মনে রাখলে সুবিধা হয়, এটা ট্রিক্স হিসেবে। তো এই যে -1 মানে টু দি পাওয়ার যেটা থাকবে সেইটা এখানে গুণ হয়ে যাবে, তাহলে -1টা 2h/r এর সঙ্গে গুণ হয়ে গেলে -1 মানে +1, তাহলে এটা হয়ে যাবে 1 + 2h/r। এখন যদি আমরা এটাকে ভেঙে যদি যোগ করি, এরও একটা হায়ার অর্ডার টার্মস মানে h² মানে ফোর্থ টার্ম যেটা আসবে h/r ইন্টু 2h/r এর সঙ্গে গুণ করলে ওখানে h² আসবে। তো এখানে r ইজ ভেরি গ্রেটার দেন h, মানে এইচটা r এর থেকে খুব ছোটো। তাহলে আমরা সেই টার্মটাকে এখন নেগলেক্ট করতে পারি। তাহলে বাকি আগের তিনটে টার্মকে আমরা যদি নিই তাহলে আমরা যেটা পাবো সিম্পল 1 - h/r প্লাস 2h/r দ্যাট ইজ ইকাল টু 1 + h/r এটা দাঁড়াবে। তো এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এখন আমাদের প্রশ্ন যে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে খাড়াভাবে ওপরের দিকে না ছুঁড়ে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে ছড়া হলে মুক্তিবেগের মান কি একই থাকে নাকি পরিবর্তিত হয়? তাহলে এক্ষেত্রে এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপচুয়াল একটি প্রশ্ন, কারণ আমরা জানি যে মুক্তিবেগ পৃথিবীর সাপেক্ষে হোক বা অন্য কোনো গ্রহের সাপেক্ষে হোক, মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি মানে v সাফিক্সে e এর রাশিমালা হয় 2 ইন্টু অভিকর্ষজ ত্বরণ মানে ওই গ্রহের পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ ইন্টু ওই গ্রহের রেডিয়াস, এর উপরে নির্ভর করে। তো তাহলে এখন এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল নেই, মানে থিটা ফাই এরকম কোনো অ্যাঙ্গেল নেই। তো এটা হচ্ছে কি না, অ্যাঙ্গেল বা কোণের উপর এটা নির্ভরশীল নয়। তাহলে এটা কি কোণের মানে থিটা এর ওপর নির্ভরশীল নয়। তো এটা একটি কারণ। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে থিটার উপর যেহেতু নির্ভরশীল নয়, সুতরাং মুক্তিবেগ মানে যে কোনো অ্যাঙ্গেল থেকে আমি যদি রকেট ছুঁড়ি বা যে কোনো অ্যাঙ্গেল করে আমি যদি রকেট ছুঁড়ি বা রকেটটা আমি যদি প্রতিক্ষিপ্ত করি, মানে একদম খাড়াভাবে না করেও যদি কোনো একটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড বা পাকানো অবস্থায় বা বাঁকিয়ে যদি আমি প্রক্ষিপ্ত করি, তাহলে কিন্তু সেই রকেট ওর মুক্তিবেগের মানটা কিন্তু একই থাকবে, কারণ মুক্তিবেগের মান থিটার উপর নির্ভর করে না। এটা একটি কারণ। অন্য একটি কারণ হলো যে
এটাকে শক্তি সংরক্ষণ সূত্র দিয়েও ব্যাখ্যা করা যায়। ওকে, তো মনে করছি এই যে পৃথিবী, তো পৃথিবীর যে পৃষ্ঠ, সো পৃথিবীর পৃষ্ঠে যখন এটা কেন্দ্র যদি হয়, এটা রেডিয়াস আর, তো এই পৃষ্ঠে যদি ভর যদি এম হয় একটা বস্তুর, পৃথিবীর ভর ক্যাপিটাল এম, তো এই বস্তুর স্থিতিশক্তি হচ্ছে মাইনাস GMM/r। তাহলে বোঝা যাচ্ছে যে স্মৃতিশক্তিটা হচ্ছে এখানে নেগেটিভ। ঠিক আছে, এখন এই স্মৃতিশক্তির সমপরিমাণ গতিশক্তি দিয়ে যদি বস্তুটাকে ছড়া হয় বা প্রজেক্ট করা হয়, তাহলে কী হবে না, এর সমপরিমাণ গতিশক্তি আর এই স্মৃতিশক্তি যোগ হয়ে গিয়ে তাহলে কত হবে, শূন্য হবে। তাহলে এইখানে মোট শক্তি যেহেতু শূন্য, তাই এটা মহাকর্ষের বাইরে চলে যাওয়ার পরেও এর মোট শক্তি কিন্তু শূন্য হবে। আর গ্র্যাভিটেশনাল ফিল্ড বা অভিকর্ষজ বল যেটা, সেটা কিন্তু একটা সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। এখানে অন্য কোনো রকম ফোর্স ঘর্ষণজনিত বল বা অপচয়ী বলের প্রভাব যদি না থাকে, তাহলে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু শক্তি সংরক্ষণ মেনে চলবে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে কিন্তু মোট শক্তি কিন্তু একই থাকবে। তো সুতরাং আমরা বলতে পারি, এর উপরে ভিত্তি করেও বলতে পারি যে এটা কোণের উপরে কিন্তু নির্ভরশীল নয়। তো সুতরাং এটা 45 ডিগ্রি হোক বা 60-30 ডিগ্রি, যে কোনো অ্যাঙ্গেলেই এটা শোনা যেতে পারে, কিন্তু তার মুক্তিবেগের মান কিন্তু একই থাকবে, অর্থাৎ √2gr, মানে 11.2 কিলোমিটার/সেকেন্ড পৃথিবীর ক্ষেত্রে যা হয়। এর পরবর্তী আমাদের কোশ্চেন নাম্বার 13। স্থির কক্ষপথে প্রদক্ষিণরত একটি কৃত্রিম উপগ্রহ থেকে একটি বস্তুকে মহাশূন্যে ছেড়ে দেওয়া হলো, বস্তুটির কী হবে? এর অ্যান্সার হচ্ছে যে, মনে করছি একটা আমাদের পৃথিবী, ই ফর আর্থ। এখন এই পৃথিবীর চারদিকে একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে, যে কৃত্রিম উপগ্রহের ভর হচ্ছে m', এবং এই যে ডটেড লাইন, এটা হচ্ছে তার অরবিট বা কক্ষপথ। এখন এই কক্ষপথ বা অরবিট বরাবর এই m' ভরের যে কৃত্রিম উপগ্রহ, এটা বন করে ঘুরছে v ভেলোসিটিতে, এই দিক বরাবর ঘুরছে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরছে। পৃথিবীর চারদিকে কৃত্রিম উপগ্রহটি ঘুরছে। এখন এই কৃত্রিম উপগ্রহ থেকে মনে করছি m ভরের একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, তাহলে কী হবে? তাহলে এটা কী হবে না, এই বস্তুটা যে মুহূর্তে ছেড়ে দেওয়া হবে কৃত্রিম উপগ্রহ থেকে গতিজাড্যের জন্য, মানে কৃত্রিম উপগ্রহটা তো গতিশীল ছিল একটা ভীষণ ভেলোসিটিতে, কারণ এর ভেলোসিটি প্রায় 7.3 কিলোমিটার/সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 7.3 কিলোমিটার যাবে। তো এর অর্থ হচ্ছে যে কি, এর গতিবেগ প্রচণ্ড বেশি। ফলে গতিজাড্যের জন্য যখন এখান থেকে একটা বস্তুকে স্থির অবস্থায় যখন ছেড়ে দেওয়া হবে, কোনো রকম গতিবেগ ছাড়া স্থির অবস্থায় যখন ছেড়ে দেওয়া হবে, তখন এটা গতিশীল থাকার জন্য, এই গতিশীল ফ্রেমে থাকার জন্য, এটাও একটা গতিজাড্যের জন্য এই m ভরের যে বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো, সেটাও গতিশীল থাকবে প্রচণ্ড বেগে। এর ফলে কী হবে, ওই গতিশীল থাকা অবস্থার জন্য কী হবে না, এই অরবিটে স্থাপিত হওয়ার জন্য যে রেকোয়ার্ড বা যে ভেলোসিটি দরকার হয়, সেই ভেলোসিটি কিন্তু পেয়ে যাবে। এখন কত ভেলোসিটি পেলে এই পৃথিবী চারিদিকে মুভ করবে, এটা আমরা আগের একটা কোশ্চেনে আমরা আলোচনা করেছি। তো সেই পরিমাণ ভেলোসিটি, রেকোয়ার্ড বা প্রয়োজনীয় ভেলোসিটিটা কিন্তু এই m ভরের বস্তুটা পেয়ে যাবে। কেন পেয়ে যাবে? তার কারণ গতিজাড্যের জন্য এই ভেলোসিটি পাওয়ার ফলে যে রেকোয়ার্ড ভেলোসিটি, মানে অরবিট বরাবর একটা সাম্যাবস্থায় বৃত্তাকার পথে ঘোরার জন্য যে ভেলোসিটি দরকার, সেই ভেলোসিটি পাওয়ার জন্য তাহলে কী হবে, কৃত্রিম উপগ্রহের সঙ্গে বা কৃত্রিম উপগ্রহের মতো এই অরবিট বরাবর এই বস্তুটিও কিন্তু পৃথিবী চারিদিকে একই অরবিট বা একই কক্ষপথ, মানে যে অরবিটে এই কৃত্রিম উপগ্রহটি প্রদক্ষিণ করছে, ঠিক সেই অরবিটেই এই m ভরের বস্তুটি প্রদক্ষিণ করবে। তাহলে m ভরের বস্তুটার অরবিটও একই হবে কৃত্রিম উপগ্রহের মতো, তার ভেলোসিটিটাও একই হবে কৃত্রিম উপগ্রহের মতো, তার ভরটা আলাদা। এখন আমরা জানি কি, ভেলোসিটি বা প্রদক্ষিণ দ্রুতি কোনো বস্তুর তার ভরের উপরে নির্ভর করে না, কারণ আমরা জানি যে √gm/r² উপর ডিপেন্ড করে। তো সেই জন্য যেহেতু ডিস্ট্যান্স এক, পৃথিবীর ভর এক কনস্ট্যান্ট, সেই জন্য ভরের উপর নির্ভর করে না। তাই কৃত্রিম উপগ্রহের যে বেগ থাকবে, এই বস্তুটির কিন্তু বেগ একই থাকবে। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে যে এই বস্তুটার গতিবেগ কৃত্রিম উপগ্রহের সঙ্গে সমান হবে, এবং এটা কৃত্রিম উপগ্রহ যে অরবিটে প্রদক্ষিণ করছে পৃথিবীকে, সেই অরবিটেই প্রদক্ষিণ করবে। তো পরবর্তী কোশ্চেন 14 নম্বর কোশ্চেন নাম্বার 14। কেপলারের দ্বিতীয় সূত্র কোন ভৌত রাশির সংরক্ষণকে নির্দেশ করে? তো এটা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো
আমরা জানি যে পৃথিবীর কৌণিক ভরবেগ, এটার উত্তর হচ্ছে কৌণিক ভরবেগ। কিন্তু কেন 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 কৌণিক ভরবেগ, রাইট? তো মনে করছি এটা হচ্ছে আমাদের সূর্য, রাইট? তো এখন এটা একটা গ্রহ, প্ল্যানেট। এই প্ল্যানেটটা এখান থেকে এই পজিশনে গেছে, রাইট? তো যে অ্যাঙ্গেলটা করছে সেই অ্যাঙ্গেলটা খুব ক্ষুদ্র পরিমাণ, মনে করছি সেই অ্যাঙ্গেলটা ডি থিটা। এখন এই ডি থিটা অ্যাঙ্গেল করছে, কত সময় লেগেছে তার জন্য ডিটি পরিমাণ সময় লেগেছে, ডি থিটা অ্যাঙ্গেল করতে ডিটি সময় লেগেছে। তাহলে কেপলার বলছে যে সমান সমান সময়ের ব্যবধানে সমান সমান ক্ষেত্রফল অতিক্রম করে, মানে এই যে অংশটার ক্ষেত্রফল সেটা কিন্তু সমান সমান সময়ের ব্যবধানে সমান সমান থাকবে, মানে এরিয়াল ভেলোসিটি কিন্তু ধ্রুবক থাকবে। তাহলে এই অংশটা যে অতিক্রম করেছে এর ক্ষেত্রফল কিন্তু ধ্রুবক থাকবে। এখন যেহেতু এই অ্যাঙ্গেলটা খুব ছোটো ডি থিটা, সেই জন্য আমরা মনে করতে পারি এটা কার্ভ না হয়ে একটা ত্রিভুজ হয়ে গেছে। ত্রিভুজটা কীরকম দেখতে, না এইরকম টাইপের দেখতে ত্রিভুজটা, রাইট? তো এখন তাহলে এই অংশে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কী জানি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হিসাবে দেখাবে। তাহলে সমকোণী ত্রিভুজের তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, এটা হচ্ছে আর ভেক্টর, আর এটা হচ্ছে ডেল্টা আর ভেক্টর। এখন হাফ ইন্টু ভূমি, ভূমি মানে তাহলে মড অফ আর ভেক্টর, ইন্টু মানে এর মড মান নিতে হবে। তো তাহলে ভূমি হচ্ছে মড অফ আর ভেক্টর মানে এর মান, ইন্টু উচ্চতা মানে মড অফ ডেল্টা আর ভেক্টর, সো এর মড। তাহলে এখন ডেল্টা আর ভেক্টর মানে আমরা কী বলতে পারি, বা ডেল্টা আর ভেক্টরের মড মানে আমরা কী বলতে পারি, এটা একটা বৃত্তচাপ, মানে ব্যাসার্ধ ইন্টু কেন্দ্রোদিত কোণ, মানে আর ভেক্টর ইন্টু ডি থিটা। ওকে, সো হাফ ইন্টু আর ভেক্টর ডট আর ভেক্টর ডি থিটা, মানে আর স্কোয়ার ডি থিটা বাই 2। সো এটা হচ্ছে আমাদের এরিয়া। তো এটাকে আমরা ডি এ লিখতে পারি। এরিয়া খুব ক্ষুদ্র সময়ের মধ্যে যে ক্ষুদ্র পরিমাণ ক্ষেত্রফল হয়েছে, সেই ক্ষেত্রফলটা যদি খুব ছোট হয় তাহলে আমরা এটাকে ডি এ লিখতে পারি, কারণ ক্ষুদ্র পরিমাণ ক্ষেত্রফল। তাহলে ডি এ ইজিক্যাল টু হলো আর স্কোয়ার বাই 2 ডি থিটা। তাহলে আমরা অতএব বলতে পারি যে ডি এ বাই ডিটি ইজিক্যাল টু হাফ আর স্কোয়ার ইন্টু ডি থিটা বাই ডিটি। এখন ডি থিটা বাই ডিটি মানে হচ্ছে কি না ওমেগা, ডিএ ডিটি মানে কি না মানে সময় সাপেক্ষে ক্ষেত্রফল অতিক্রমের হার, এটাকে বলা হয় এরিয়াল ভেলোসিটি। তার মানে হচ্ছে যে কি একক সময়ে কতটা পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করলো তার পরিমাণ হচ্ছে এটা, হাফ আর স্কোয়ার ওমেগা। এখন আর কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, এটা আমাকে দেখাতে হবে যে কীভাবে এই গুণফলটা একটা কনস্ট্যান্ট, রাইট? তো এটা একটা কনস্ট্যান্ট, তাহলে হাফ আর স্কোয়ার ওমেগাটা কনস্ট্যান্ট। কে বললো? কেপলার বললো। তো কেপলার বলছে কি না এরিয়াল ভেলোসিটিটা কনস্ট্যান্ট। কেপলার টেলিস্কোপের সাহায্যে তার স্ট্যাটিস্টিক্যাল বিচার বিবেচনা করে দেখলো যে ডিএ ডিটিটাও কনস্ট্যান্ট, তার মানে এই টার্মটাও কনস্ট্যান্ট বা এই রাশিটাও কনস্ট্যান্ট, হাফ আর স্কোয়ার ওমেগা কনস্ট্যান্ট। তার মানে হাফটা যেহেতু নিজেই কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি আর স্কোয়ার ইন্টু ওমেগা ইজিক্যাল টু কনস্ট্যান্ট, এটা আমরা বলতে পারি। তো এখান থেকে আমাকে দেখাতে হবে যে কৌণিক ভরবেগ এর সংরক্ষণ সূত্র। তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র মানে কৌণিক ভরবেগ এটার ভেক্টর, যেহেতু ভেক্টর আছে তো ভেক্টর ফর্মে আমরা এইভাবে লিখতে পারি ক্যাপিটাল এল ভেক্টর মানে বড় হাতের এল ভেক্টর ইজিক্যাল টু আর ভেক্টর ক্রস স্মল পি ভেক্টর মানে পজিশন ভেক্টর ক্রস লিনিয়ার মোমেন্টাম ভেক্টর মানে রৈখিক ভরবেগ ভেক্টর। এখন যেহেতু পজিশান আর এই লিনিয়ার মোমেন্টাম কী হয় না মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, সেই জন্য তাহলে সাইন 90 মানে 1, তাহলে এটা হয়ে যাবে আর ইন্টু পি, মানে আর পি মানে হচ্ছে লিনিয়ার ভরবেগ হচ্ছে এম ভি, তাহলে এম ভি ইন্টু আর মানে এম ভি আর। ওকে, আবার ভি সমান আর ওমেগা, তাহলে এম ইন্টু ভি এর জায়গায় যদি আমি আর ওমেগা বসাই তাহলে ওমেগা ইন্টু আর স্কোয়ার মানে এম আর স্কোয়ার ওমেগা। আবার আর স্কোয়ার ওমেগাটা কনস্ট্যান্ট আগে পেয়েছি, আবার এম মানে বস্তুর ভর সেটা তো পরিবর্তন হবে না, সেটা একই থাকবে, তাহলে সেটাও কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট মানে পুরোটাই কনস্ট্যান্ট, একটা ধ্রুবক। তাহলে কী দাঁড়ালো না কৌণিক ভরবেগ সেটা কিন্তু ধ্রুবক। তাহলে অতএব কৌণিক ভরবেগ সমান ধ্রুবক কার
না কোনো গ্রহের ক্ষেত্রে, মহাকর্ষীয় কোনো ইউনিভার্সাল কোনো বস্তুর ক্ষেত্রে বা অবজেক্টের ক্ষেত্রে। তো এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে কী হলো না উত্তরটা, কেপলারের দ্বিতীয় সূত্র কোন ভৌত রাশির সংরক্ষণকে নির্দেশ করে? না কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রকে নির্দেশ করে। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রকে নির্দেশ করে। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 15, মহাকর্ষীয় বলের কয়েকটি ধর্মের উল্লেখ করো। এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো এর অ্যান্সার হলো 4টি মেন ধর্ম রয়েছে। এটি মাধ্যম নিরপেক্ষ, অর্থাৎ মাধ্যমে কি রয়েছে, জল না বায়ু না তেল, তার উপর নির্ভর করে না। এই আকর্ষণ বল সর্বদা যে কোনো মাধ্যমে একই থাকে। এবং আমরা জানি F=gmm/r², যেহেতু তাই বস্তু দুটির ভরের গুণফল এবং মধ্যবর্তী দূরত্বের উপর এটি নির্ভর করে, তাই মাধ্যম নিরপেক্ষ। কোশ্চেন নম্বর 2, এটি ভৌত রাসায়নিক ধর্মের উপরে নির্ভর করে না, কেবলমাত্র ভর ছাড়া। 3 নম্বর, ইহা সর্বদাই আকর্ষণ বল বা অ্যাট্রাকটিভ ইন নেচার, এটা বিকর্ষণ বল হতে পারে না। এবং 4 নম্বর হলো ইহা সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স, অর্থাৎ এখানে কোনো অপচয়ী বল এখানে থাকবে না। তো নেক্সট আমাদের কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 16, যদি মহাকর্ষীয় ধ্রুবক G সময়ের সঙ্গে খুব ধীরে ধীরে কমে যায় তাহলে চন্দ্রের গতিতে কী ফল দেখা যাবে, ব্যাখ্যা করো। তাহলে মনে করছি যে এখানে পৃথিবী রয়েছে, রাইট, E ফর আর্থ। এখন এই একটা অরবিট, সেই অরবিট বরাবর হচ্ছে চাঁদ, মুন, M নাম দিলাম, M ফর মুন। তো সেটা কী করে, বৃত্তাকার কক্ষপথে বা অরবিটে পৃথিবী চারদিকে পরিক্রমণ করছে, রাইট। এর মধ্যে ডিস্টেন্স রয়েছে সাপোজ স্মল r। তো এখন অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে g। তাহলে এখন যে বল দ্বারা টানছে আর এর v ভেলোসিটিতে ঘূর্ণনের জন্য বা আবর্তনের জন্য বা পরিক্রমণের জন্য বাইরের দিকে যে বল দ্বারা টানছে mv²r, তো mv²r তো থাকবে, একটা ভেলোসিটির জন্য mv²r টার্মটা সর্বদা থাকবে, কারণ ডিস্ট্যান্স আছে আর, এম এর অস্তিত্ব আছে, মানে এর একটা ভর আছে স্মল m যদি হয়, আবার একটা ডিস্ট্যান্স পৃথিবীর কেন্দ্র থেকে আছে আর, আবার একটা ভি ভেলোসিটিতে মুভ করছে। তো এম ভি আর তিনটেরই অস্তিত্ব আছে, সেই জন্য mv²r এর একটা অস্তিত্ব তো অবশ্যই থাকবে সবসময়। তো সবসময় অস্তিত্ব থাকবে বলে অপকেন্দ্র বল যেটা সেটা সবসময় থাকবে। কিন্তু যদি এই যে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল যেটা F, তো F এর ভ্যালু বা F আমরা জানি নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী F=gmm বাই মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার, যেখানে ক্যাপিটাল এমটা কার ভর, পৃথিবীর ভর, স্মল এমটা চাঁদের ভর, জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এবং আরটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখন যদি জিটা যদি সাপোজ যদি 0 হয়ে যায় তাহলে কী হবে, না এগুলো যাই হোক না কেন ভ্যালু, তাহলে 0 ইন্টু সামথিং, কোনো কিছুর সঙ্গে 0 গুণ করলে 0ই হয়, তাই 0 ইন্টু সামথিং 0, তাহলে তখন এফটা হয়ে যাবে আমার 0 এখান থেকে, কেননা g=0, সেই জন্য f=0। তখন কিন্তু আর মাধ্যাকর্ষণ বল কিন্তু থাকবে না, কিন্তু অপকেন্দ্র বল থাকবে। ফলে অপকেন্দ্র বল যেহেতু রয়েছে, মানে টানছে বাইরের দিকে, আর এখানে মাধ্যাকর্ষণ বলটা যেহেতু শূন্য হয়ে গেছে, মানে কোনো বল একে টানছে না কেন্দ্রের দিকে, তাহলে একটাই বল কাজ করছে, সেটা বাইরের দিকে টানার জন্য বল। তো সেইটা কী করবে, সেই বলের প্রভাবে চাঁদ কিন্তু একদম বাইরের দিকে ছিটকে বেরিয়ে চলে যাবে। কিন্তু এখানে বলেছে যে যদি সময়ের সঙ্গে খুব ধীরে ধীরে কমে যায়, মানে যেটা কিন্তু হঠাৎ করে 0 হচ্ছে না, 0 হবে কিন্তু সময়ের সঙ্গে ধীরে ধীরে কমে যায়, কমতে 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 0 হবে। তা সেক্ষেত্রে কিন্তু কী হবে না, এইটা একটা স্পাইরাল, একটা অরবিট, একটা স্পাইরাল বা একটা পেঁচানো পথে এটা কিন্তু আস্তে আস্তে রেডিয়াসটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে এবং বাড়তে 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 এটা আস্তে আস্তে পৃথিবীর এই মহাকর্ষ ক্ষেত্র ছাড়িয়ে এটা অসীমে চলে যাবে। মানে রেডিয়াসটা ক্রমশ বাড়তে থাকবে এবং সেটা একটা স্পাইরাল পথে বাড়তে থাকবে এবং আস্তে আস্তে সেটা বাইরের দিকে চলে যাবে। মানে এরকম করে জাস্ট একটা স্পাইরাল পথে এটা বাড়তে থাকবে এবং আস্তে আস্তে সেটা একদম পৃথিবী যদি এখানে থাকে তাহলে চাঁদটা একদম বাইরে চলে যাবে। সো দিস ইজ দ্য অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন নাম্বার 17 বা 17, একটি বড় হ্রদে জোয়ার ভাটা দেখা যায় না কেন? তো প্রথমে জানতে হবে যে জোয়ার ভাটা কেন হয়। কারণ সমুদ্র, তারপর রয়েছে সাগর, মহাসাগর। তো পৃথিবীর ওপর সূর্য এবং চন্দ্রের একটি নির্দিষ্ট দিকে সম্মিলিত আকর্ষণ, একটা দিকে নির্দিষ্ট দিকে থাকার জন্য চাঁদ এবং সূর্যের সম্মিলিত আকর্ষণ বলের প্রভাবে
পৃথিবী পৃষ্ঠে যে সাগর, মহাসাগর, সমুদ্র রয়েছে তার যে জলস্তর সেটা একটা নির্দিষ্ট দিকে আকর্ষণ বলের প্রভাবে বেশি পরিমাণে সঞ্চিত হয়। ফলে সেই স্থানে মানে যেখানে আকর্ষণ বল বেশি হয় সেইখানে জলস্তরের উচ্চতা বেড়ে যায়, কারণ সেখানে আগের বিভিন্ন অংশ থেকে জল জমা হয়ে সেখানে জল পুঞ্জীভূত হচ্ছে, ফলে সেখানে জলস্তরের উচ্চতা বেড়ে যায়। ফলে সেখানে জলস্তরের উচ্চতা বেড়ে যাওয়ার জন্য সেটাকে বলা হয় জোয়ার। অন্যদিকে যেখান থেকে জল আসছে মানে যেখানে আকর্ষণ ক্ষেত্রের অপোজিটে যেটা থাকে যে অংশটা, অর্থাৎ যেখানে সূর্য এবং চাঁদের অবস্থান ঠিক বিপরীত দিকে রয়েছে সেই অংশে কিন্তু সেই অংশ থেকে জল কিন্তু যেখানে জোয়ার হচ্ছে সেখানে যেহেতু জমা হয় তাই সেখানে জলের পরিমাণটা কিন্তু কমে যায়, ফলে সেখানে জলস্তরের উচ্চতাটা নেমে যায়। ফলে সে অংশে যেটা হয় তাকে বলে ভাটা। এখন এই কারণে জোয়ার ভাটা হয়। তো সমুদ্র বা সাগর এদের পরিমাণ ক্ষেত্রফল অনেক বেশি, কিন্তু সেই তুলনায় একটা হ্রদের আয়তন বা ক্ষেত্রফল যতই বেশি হোক না কেন সমুদ্র, সাগর, মহাসাগরের মতন অত বড় হয় না। ফলে কী হয় না, হ্রদের যে জলস্তর সেটা কিন্তু সূর্য এবং চন্দ্রের যে সম্মিলিত আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের ক্ষেত্রের মধ্যেই হ্রদের যে ক্ষেত্রফল সেটা কিন্তু কভার হয়ে যায়। ফলে কী হয়, হ্রদের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটাকে যেহেতু কভার করে নেয় চাঁদ এবং সূর্যের সম্মিলিত আকর্ষণ বল, ফলে একটা জায়গায় জল পুঞ্জীভূত হবে, একটা জায়গায় জল কমবে, মানে এই পার্থক্যের কোনো সুযোগ থাকে না। ফলে জলস্তরের মধ্যে কোনো উঁচু নিচু কোনো পার্থক্য হয় না, ফলে হ্রদে কোনো রকমের জোয়ার ভাটা দেখা যায় না।